হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্রেশ। আমি কলকাতার একটু দূর রামনগর থাকি। আজ আমি তোমাদেরকে 1 বছর আগে ঘটে যাওয়া একটা গল্প বলবো। তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে নিই। আমার নাম রুদ্রেশ, বয়স 22, লেখাপড়া প্রায় শেষের দিকে। আমাদের ছোট পরিবার, আমি, আমার বাবা আর মা। বাবা একটা বাইরে চাকরি করে 2 দিনের ছুটিতে বছরে একবার বাড়িতে আসে। আমার মা মরবিনা দেবী, ডাক নাম বিনা, বয়স 3-8। মা আমাকে খুব আদর করে, পাশাপাশি বিশ্বাসও করে, তবে কিছু ব্যাপারে আমাকে অতিরিক্ত শাসন করে। যদিও আদর করে বেশি আমি মাকে, তবুও একটু বেশি ভয় পাই মার। অবশ্য সময় কাটে পাশের বাড়ির মনীষা মাসির সাথে। উনারা আজ প্রায় 1 যুগ ধরে আমাদের পাশে আছেন। মাসির ব্যাপারে পরে বলছি, তার আগে বাড়িটার বর্ণনা দেই। আমাদের আর মাসির বাড়ি পাশাপাশি। বাইরে থেকে মনে হয় এক পাঁচিলের ভেতর দুটো বাড়ি। আমাদের বাড়ির দক্ষিণে একটা পাঁচিল, তার উপারে মাসিদের বাড়ি। আমার ঘর একেবারে দক্ষিণে। আমার আর মার ঘরের মাঝে একটা বাথরুম। যদিও আমাদের বাইরে একটা কোলতলা আছে, রান্নাঘরও বাইরে দুটো ঘরের 3 পাশে পাঁচিল আর মাঝে 4 এর একটা গলির সামনে উঠোন। পাঁচিলগুলো মাটি থেকে 9 ফিট উঁচু। মাসিদের বাড়িটাও একই ধাঁচের, 2 বাড়ির মধ্যবর্তী দেয়ালে একটা গেট আছে, যেটা দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই। এবার মাসির কথায় আছি। আগেই বলেছি উনার নাম মনীষা, মার সমবয়সী। উনার একটাই মেয়ে, যার বিয়ে হলো 1 বছর হলো, আর থাকে চেন্নাইতে স্বামীর সাথে। মেসো থাকে বাইরে। মাসি পুরো একা, সেজন্যই মার সাথে তার জমে ভালো। মাসি আমাকে মার মাথায় আদর করে, তবে আমি কখনোই তাকে মা কিংবা মাসির চোখে দেখিনি। প্রথম যখন বইতে গল্প পড়েছিলাম, সেটি ছিল মাসিকে দেওয়ার গল্প। যে গল্পে মাসিটার বর্ণার সাথে মনীষা মাসির বেশ মিল ছিল, সেই থেকে শুরু। মাসিকে আমার কল্পনায় একটা জগৎ তৈরি করলাম। মাসিকে দেখলেই আমার গায়ে কাঁপুনি উঠত। এমনিতেই আমার মাঝ বয়সী নারীদের প্রতি বেশ দুর্বলতা ছিল, তাই মাসির সৌন্দর্য আমার অবস্থা খারাপ করে দিত। কিন্তু মার প্রতি কোনো যৌন অনুভূতি নেই। কিন্তু মাসির গলার আওয়াজ শুনলেই আমার বুক কাঁপতে থাকে। পরে ভাবলাম হয়তো নিজের মা বলে তেমনটা ভাবতে পারি না যেমনটা মাসিকে নিয়ে ভাবি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যদি মাসিকে একা পাওয়া যেত। সেই সুযোগ চলেও এলো গত বছর মার্চের দিকে। কলকাতা থেকে খবর এলো আমার মার একমাস্ত দিদির মেয়ের বিয়ে। আমাদেরকে নিমন্ত্রণ করা হলো, কিন্তু আমার তখন পরীক্ষা চলছিল, এখনও 2টো পরীক্ষা বাকি। তো ঠিক হলো মা যাবে, আমি থাকব। মাসিমা না আসা পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে, আমার দেখাশোনার জন্য। মাত্র 3-4 দিনের ব্যাপার। তো মা চলে গেল, আর আমিও তৈরি হতে লাগলাম আমার উকি মারার মিশন কমপ্লিট করার জন্য। আমি আমার ডিজিটাল ক্যামেরাটা রেডি রাখলাম। প্রথম 2 দিন পরীক্ষার জন্য এত ব্যস্ত ছিলাম যে কোনো কাজ করার উপায় ছিল না। পরের দিন দুপুরে আমি খেয়ে দেয়ে মাসিকে বাইরে যাবার নাম করে বেরোলাম। মাসিমার ঘরে একটু পর আমি আলতো করে গেট খুলে ঢুকলাম। তারপর আমার ঘরের দক্ষিণ পাশের গলি দিয়ে ঢুকে বাড়ির পেছন গলি হয়ে উত্তরে মার ঘরের কাছে গেলাম। মার ঘরে 2টো জানালা, একটা উত্তরে আরেকটা পশ্চিমে। আমি পশ্চিমের জানালার নিচে বসে আছি, জানালার পাশেই খাট। আমি আস্তে করে উকি দিয়ে দেখি মাসি খাটে পা ছড়িয়ে শুয়ে আছে। মাসি দেখলাম মোবাইলটা নিয়ে কাকে জেন কল করছে। একটু পর যা শুনলাম, হ্যালো বিনা, কিরে কি খবর তোর? আজ সন্ধ্যায় রওনা হবি বলিস কিরে? ভালো করে মাস্তি কর আর হ্যাশন। কাল আসার পথে একটা অলিভ অয়েলের কৌটো আর 6-7 প্যাকেট মৌজা নিয়ে আসিস। আমার আর কি খবর বল? তুই নেই আর তার ফলে দেহটা একেবারে চুপসে গেছে রে। তাড়াতাড়ি আয়। ওকে বাই। মাসির এ কথা শুনে আমি আর কি উকি মারব, আমার মাথা বনবন করে ঘুরতে লাগলো। আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলাম যেখান থেকে খুব নিরাপদে মার ঘরে উকি মারা যাবে। ভাবতে ভাবতে পেয়েও গেলাম বাথরুমের উপর একটু খালি জায়গা আছে, ওখানে উঠে হার্ডবোর্ড টেনে দিলে বাহির থেকে কেউ বুঝতেই পারবে না আমি এর ভেতর আছি। আর ভেন্টিলেটর দিয়ে মার ঘরটাও পুরো দেখতে পারব। পশ্চিমে আরেকটা ভেন্টিলেটর আছে, যেটা দিয়ে হালকা বাতাস পাওয়া যাবে, তবে গরমে বেশ কষ্ট করতে হবে। তা হোক, অন্তত আসল ঘটনাটা তো জানতে হবে। আমি এবার তৈরি হতে লাগলাম, মা আসুক, তারপর দেখি কি করা যায়। আর যদি বেশি রিস্কি হয় ব্যাপারটা, তাহলে গলির ওখান দিয়ে জানালা উকি দিতে হবে। আমি প্রস্তুত। মা আগের দিন সন্ধ্যা রওনা দিলেও পৌঁছল আজ দুপুরে। বাড়িতে ঢুকে আমাকে দেখে একটা হাসি দিল, তবে সেই হাসি দেখেই বুঝতে পারলাম যে মা আমার অনেক ক্লান্ত। মা তার ঘরে ঢুকল, আমিও পেছন পেছন গেলাম। মা হ্যান্ডব্যাগটা বিছানা রেখে চুলের বাঁধন ছাড়তে ছাড়তে আমার টুকটাক খবরাকবর নীল। তারপর আমাকে বলল যে একটু মাসির সাথে দেখা করবে। এই বলে মাসির বাড়ির দিকে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা লাগিয়ে মার ঘরে এসে হ্যান্ডব্যাগটা খুললাম। দেখলাম একটা ক্রিম 6 প্যাকেট মৌজা আর মার দরকারি কিছু জিনিস। এবার পাশের চেইনটা খুলতে আমি অবাক হয়ে গেলাম। আমার মাকে আমি আজ পর্যন্ত কখনো এটা না পরা অবস্থায় দেখিনি, আর উনি কিনা কলকাতা থেকে এসেছেন। এটা না পড়েই আমার মাথায় আরেকটা প্রশ্ন জাগল, বাসে যেখানে 4 ঘন্টা লাগে সেখানে এত দেরি হলো কেন? আমি ঠিক করলাম কোনো প্রশ্ন নয়, শুধু আড়াল থেকে দেখে যাব। আমি মার ব্যাগটা আগের মতো রেখে চলে এলাম। দুপুরে খেয়ে দেয়ে মা ঘুম দিল। আমার মায়ের ঘুম খুবই গাঢ়, তাই আমি এই ফাঁকে আমার কাজ এগিয়ে নিতে চাইলাম। বাবার একটা পুরানো লুঙ্গি নিলাম, ভিডিও রেকর্ডার এর ব্যাটারি চার্জ করলাম, আর একটা খালি বোতল জোগাড় করলাম। বিকেলে মা ঘুম থেকে উঠলে আমি মাকে
বললাম যে আজ রাতে খেলা আছে, আমি আমার এক বন্ধুর বাড়িতে সবাই মিলে খেলা দেখব, তাই রাতে বাড়ি ফিরতে দেরি হবে। মা জিজ্ঞেস করল কত দেরি হবে। যেই আমি বললাম রাত 2টা কি 3টা, অমনি মার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মা হেসে বলল ঠিক আছে। তারপর মাসির বাড়িতে গেল আর আমাকে বলল যাওয়ার আগে আমি যেন তালা লাগিয়ে যাই। আমি মাথা নেড়েসায় দিলাম। কিছুক্ষণ পর আমিও বেরোলাম, তবে ডুপ্লিকেট চাবি নিয়ে। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এবার আমি আমার আস্তানা সাজাতে লাগলাম। বাথরুমের দরজার সামনে একটা স্টুল রেখে ওটার উপর দাঁড়িয়ে হার্ডবোর্ড টা সরিয়ে কি বলতে চাইছি, তোমার বক্তব্যটা কি শুনি। আমি মনে করি তোদের দুজনের মধ্যে এই সম্পর্কটা হওয়া উচিত, এতে দোষের কিছু নেই। আমি সহ আমাদের গ্রুপের প্রায় 100 জন নারী তাদের ছেলের সাথে এরকম সম্পর্কে জড়িয়েছি এবং সুখেই আছে। আমি আর পিয়াংস বেশ আছি। তাছাড়া তোর মার পক্ষে তোর বাবাকে সারাদিন কাটানো বেশ কষ্টকর। তোর নিজের ব্যাপারটা দেখ, তুই বিয়ে করতে আরও প্রায় 5-6 বছর। এতদিন কিভাবে থাকবি? তোর আর বিনার মধ্যে যদি ব্যাপারটা ঘটে তবে তুই অনেক শান্তিতে থাকতে পারবি। তোর বিয়ের সময় আসতে আসতে তোর মাও বেশ ঠান্ডা হয়ে আসবে। তাছাড়া তোরা একে অপরকে খুব গভীরভাবে ভালোবাসতে পারবি। সবচেয়ে বড় কথা হলো এটা খুবই নিরাপদ, জানাজানি হবার ভয় নেই। এতে বুঝেছিস আমি কি বললাম? আমি সবই বুঝলাম, কিন্তু মাকে একথা বলা আমার পক্ষে সম্ভব নয়। মাসি ধুর বোকা, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি এমনভাবে সব সাজাবো যে বিনা নিজে তোর কাছে ধরা দেবে। তুই শুধু একটা কাজ করবি। আমি কি সেটা মাসি? আগামী 4 দিনের মধ্যে আমি সব গুছিয়ে ফেলব। তুই এই 4 দিনে আমার সাথে রোজ যোগাযোগ রাখবি, তবেই হবে। আমি বললাম আর কিছু না মাসি, না আর কিছুই না, মাত্র 4টা দিন। এর মধ্যে তোর মা যা খুশি করুক, তুই বাধা দিবি না বা কোনো প্রশ্ন করবি না, শুধু রেগুলার ইমেইলটা চেক করবি, ব্যাস এইটুকুই তোর কাজ। আমি সফল হব তো? আমরা মাসি বলল এই আমার সামনে ছুঁয়ে বলছি সফল অবশ্যই হব। যদি সফল হই তবে আমাকে কি দিবি? আমি যা তুমি চাও তাই। মাসি একটা রহস্যের হাসি হেসে মনে থাকে জ্যাম, আর ব্যাপারটা জ্যাম কেউ না জানে। যাই তোর মার সাথে কথা বলে নেই, আমাকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। আমি মাসি আজ থেকে যাও না। মাসি না রে বাবা, একটা কাজে এসেছি বলে এদিকটাতে আসা, নইলে আশাই হতো না। আমি এসেছো, ভালোই হয়েছে। মাসি একটা হাসি দিয়ে উঠে মার ঘরে গেল। মার ঘর থেকে বের হলো প্রায় 1 ঘণ্টা পরে। তারপর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যাওয়ার আগে মার দিকে ফিরে বলল দেরি করিস না জেন। কথাটা কাকে বলল বোঝা গেল না, কিন্তু আমরা দুজনেই মাসির দিকে চেয়ে মাথা নাড়লাম। মাসি চলে যেতেই আমার মাথায় বন বন করে একটা কথাই ঘুরতে লাগলো, কি হবে 4 দিন পর? কিভাবে হবে? পরদিন সকালের কথা। আমি ঘুম থেকে উঠে দেখি মা বেশ কোচকাচ হয়ে আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে? মা বলল বাবু শোনো, আমি এক সাধু বাবার কাছে যাব, একটা মানত ছিল সেটা পূরণ করতে। ওখানে গিয়ে একটা পুজো দেব। আমি তোর জন্য সকাল আর দুপুরের খাবার তৈরি করে রেখেছি, কষ্ট করে খেয়ে নিস। আমি সন্ধে নাগাদ ফিরব। আমি মাকে কোনো প্রশ্ন না করে শুধু বললাম ঠিক আছে যাও, কোনো চিন্তা করো না। মা বেরিয়ে গেল সাথে সাথেই। পর মুহূর্তে আমি বুঝলাম নিশ্চয়ই এটা গতকালকে মাছির তৈরি করা প্ল্যান এর একটা অংশ। যাই হোক, আমি খেয়ে দেয়ে পুরো দিনটা কোনোমতে কাটালাম। রাত প্রায় 8টার দিকে মা বাড়িতে আসলো। মাকে বেশ হাসি খুশি লাগছিল। আমি মাকে জিজ্ঞেস করলাম সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। মা হাসি মুখে জানল যে সব ঠিক আছে। রাতে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম তখনই একটা মেইল পেলাম মাসির কাছ থেকে। মেইলটা ছিল এরকম, অডিওটা শোনার পর আমাকে মেসেজ দিয়ে জানাবি। আমি ফাইলটা ডাউনলোড করে বাতি নিভিয়ে অডিওটা শুনতে লাগলাম। এটা ছিল মার সাথে মাসির ফোন আলাপ। তাদের মধ্যে কথাগুলো ছিল এরকম, মা হ্যালো দিদি কেমন আছো গো? মাসি ভালো, কি করছিস? মা এই তো স্নান করেই তোমাকে ফোন দিলাম। মাসি এইমাত্র বাড়ি ফিরলি? মা হ্যাঁ গো দিদি, কিছুক্ষণ হলো এসেছি, তোমার সাথে কথা বলছি। মাসি বাবু বাড়ি নেই? মা না গো, একটু বাইরে গেছে। মাসি তা কি হলো? ওখানে গিয়ে শুনি। মা আরে সেটা বলার জন্যই তো তোমাকে ফোন করা, যার কাছে পাঠিয়েছ উনি মানুষ নন, দেবতা। বাবা আজ যা দেখলাম না, নারীরা উনাকে এত মান্য করে না। দেখলে জানতাম না। মাসি দেখলি তো, তুই তো যেতেই চাসনি, তা এবার বুঝ তাকে কি হলো বলো না। মা বলছি বাবা বলছি। প্রথমেই উনার আশ্রমে গিয়ে পৌঁছে মন্দিরে পুজো দিয়ে বাবার খাস কামরার কাছে গেলাম। সেখানে একজন নারী সব দেখভাল করছিলেন। উনি আমাকে আর আমার সাথে আরও 4 জনকে একটা আলাদা ঘর এনিয়ে গেলেন। আমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন আমরা নতুন এসেছি বলে আমাদেরকে উনি কিছু শিখিয়ে পুড়িয়ে দেবেন যাতে কোনো বেয়াদবি না হয়। আমি নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না, উনাকে বলেই ফেললাম দিদি আপনি কি করে বুঝলেন ওখানকার 9 জনের ভেতর আমরাই নতুন এসেছি? উনি একটু হেসে বললেন আপনাদের পোশাক দেখেই আমরা সবাই একটু কৌতূহলী। হতেই উনি ব্যাপারটা খুলে বললেন আসলে বাবার সামনে সবসময় 2 টুকরো কাপড় পরে যেতে হয়, এর বেশি না। তাই আমি আপনাদেরকে ব্যাপারটা বলতে এসেছি। আপনারা যারা যারা পরে আছেন সেগুলো নামিয়ে ফেলুন আর গায়ে যে কোনো 2টো কাপড় রাখুন, কোনো লজ্জা পাবেন না। কাপড়গুলো ওপাশের বাক্সগুলোতে রেখে দিন, এখানে চুরির ভয় নেই।